নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আর মাত্র কয়েকদিন বাকি। প্রথম পর্বের ভোট হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বের ভোটও ইভিএম বন্দি হয়ে যাবে। তার আগে রাজ্যের তামাম মানুষ এবং পশ্চিমবঙ্গের বাইরের লোকেরাও জানতে চাইছে যে লেফট, বিশেষ করে সিপিএম, এবার কি তাদের শূন্যের গেরো পেরোতে পারবে। আমার মনে হয়েছে এই নিয়ে মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সিপিএম তথা লেফটের ভোটের ওপরে যেহেতু অনেকটাই ভোটের ফলাফল নির্ভর করছে, কারণ তারা কাদের ভোট কাটবে সেইটার ওপরে নির্ভর করছে তৃণমূল জিতবে কিনা, বিজেপি জিতবে কিনা। এরকম বেশ কিছু আসন রয়েছে, আমার মতে প্রায় এরকম গোটাকুড়ি আসন রয়েছে রাজ্যে, যেটা সিপিএম এর বা বামেদের ভোট কাটাকাটির ওপর নির্ভর করবে। কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত লেফটের ক্যান্ডিডেটরা ভালো অবস্থায় লড়াই করছে, ফাইট দিচ্ছে, বিশেষ করে সিপিআইএম এর প্রার্থীরা বা সিপিআই যেখানে আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। কারণ এটা সকলেই জানতে চাইছে, সিপিএম এর এই নতুন প্রজন্মের যারা উঠে এসেছেন তারা শেষ পর্যন্ত কি ফলাফল করতে পারেন। বিশেষ করে মীনাক্ষী, দীপশিতা, কলতান, ময়ূক, এই যে নতুন নেতৃত্ব সিপিআইএম উঠে এলো, তারা কি করতে পারে এটা নিয়ে বহু মানুষের আগ্রহ রয়েছে। এবং সামগ্রিকভাবে সিপিএম আসন জিতলে কোথায় জিততে পারে, প্রবীণ, বিকাশ ভট্টাচার্য যাদবপুরে লড়ছেন, কি হতে পারে, আমি এই নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আমি আমার নিজস্ব নেটওয়ার্কের যেটুখানি তথ্য পেয়েছি, একেবারে এমন জায়গা থেকে শুরু করব যেখানে ভোট এখনো হয়নি, যে আসনের দক্ষিণবঙ্গের ভোট হবে বুধবার দিনকে এবং ফলাফল জানা যাবে 4 তারিখে। আমার মতে অদ্ভুতভাবে একটি আসন, আপনারা এখনো পর্যন্ত কোনো আলোচনার মধ্যেই যেটা আসেনি, সিপিআইএম এবার জিততে পারে, জেতার মতো অবস্থায় আছে এমন একটি আসন, সেটা হচ্ছে হুগলি জেলার পান্ডুয়া, যেখানে তৃণমূলের রত্নানাককে প্রার্থী না করে প্রবীণ বুয়া চক্রবর্তী অর্থাৎ সমীর চক্রবর্তীকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সিপিএম প্রার্থী হচ্ছেন আমজাদ হোসেন, যিনি 2016 সালে জিতেছিলেন, তরুণ প্রার্থী, এবং গতবার তিনি দাঁড়িয়েছিলেন, 2016 বিধায়ক ছিলেন। গতবারে তিনি এই আসনে 18% ভোট পেয়েছিলেন। ওখানে বিজেপি প্রার্থী তুষার মজুমদার আছেন, বুয়া চক্রবর্তী আছেন। কিন্তু হঠাৎ করেই যেন পান্ডুয়ার সমীকরণ বদল ঘটেছে, লড়াইতে চলে এসছে সরাসরি আমজাদ হোসেন বনাম বুয়া চক্রবর্তী। তুষার মজুমদার অনেকটাই পিছিয়ে গেছেন এবং আমি খুব অবাক হব না যদি শেষ পর্যন্ত আমজাদ এই আসনটি পেতে পারে এবং দক্ষিণবঙ্গের এই অঞ্চল থেকে অর্থাৎ কলকাতার আশপাশের একটি আসনও যদি সিপিআইএম জেতে, তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাপূর্ণ আসন কিন্তু হচ্ছে পান্ডুয়া। আপনাদের এই জেলায় আরেকটি আসন নিয়ে সকলের নজর রয়েছে, সকলে ভাবছেন যে ওই আসনটাতে কি হবে, যেখানে লড়ছেন মীনাক্ষী মুখার্জি, সেটা হচ্ছে উত্তরপাড়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সাংসদ, তার পুত্র শীর্ষান্ন ওখানে দাঁড়িয়েছেন। আপনারা জানেন গতবার প্রবীর ঘোষাল, ওই কেন্দ্রের তৃণমূলের বিধায়ক, তিনি বিজেপিতে চলে গেছিলেন এবং কাঞ্চন মল্লিককে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তো কাঞ্চনের নিজস্ব জীবন, পুনর্বিবাহ, আরও নানা বিতর্ক, ওটা বাদ দিন। ওইখানে মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছেন। গত বছর এই কেন্দ্রে 2021 সালে সিপিএম ভোট পেয়েছিল 21%, আর তৃণমূল ভোট পেয়েছিল 46, বিজেপি ভোট পেয়েছিল 28। দীপঞ্জন বাবুর, বিজেপি প্রার্থীর, তার যেরকম কীর্তিকলাপ বেরিয়ে এসছে, বিশেষ করে তিনি আদৌ রথে কাজ করতেন কিনা, তিনি আদৌ এনকাউন্টার করেছেন কিনা, তার কর্মজীবন নিয়ে তিনি যে বিস্তৃত বিবরণ দিয়েছেন, বই লিখেছেন, সেগুলো আজ সবই প্রশ্নের মুখে। মানুষের মুখে মুখে ফেরি হচ্ছে যে এই রকমভাবে একজন কেন নানা সময় মিথ্যে প্রচার দিয়েছিলেন। ফলে সব মিলিয়ে দীপঞ্জন বাবু কিন্তু অনেকটাই পিছিয়ে গেছেন। একসময় মোদির প্রবল সমালোচক ছিলেন, মুম্বাইতে থাকেন, তিনি এসে ভোটে দাঁড়িয়েছেন, ভোটার হয়েছেন ভোটে দাঁড়াবেন বলে। সেইখানে মীনাক্ষী মুখার্জি যেভাবে লড়াই করছেন, বস্তুত লড়াইটা সরাসরি দাঁড়িয়ে গেছে শীর্ষান্নর সাথে মীনাক্ষী মুখার্জি। নিঃসন্দেহে বলা চলে এইবার এই কেন্দ্রে তৃণমূলের ভোট কমবে এবং সিপিআইএমের যে ভোট গতবার তারা পেয়েছিলেন, এসআইআরে যেভাবে নাম বাদ গেছে,
তাতে ফাইনালি সিপিএম এর ভোট বাড়বে এবং লড়াইটা কিন্তু মীনাক্ষী বনাম শীর্ষান্নতে পরিণত হয়েছে। বিজেপি পার্টি এখানে প্রায় তৃতীয় পজিশনে নেমে যাওয়ার জোগাড়, অর্থাৎ হুগলি জেলার এই দুটো কেন্দ্রে খুব ইন্টারেস্টিং ফাইট হতে চলেছে, যেখানে লড়াইতে রয়েছে সিপিআইএম প্রার্থী। এরপর উত্তর চব্বিশ পরগনার কয়েকটি আসন আছে যেখানে সিপিএম প্রার্থী দিয়েছে যারা লড়ছে, তার মধ্যে অন্যতম যেটা আলোচ্য আসন, তিনি প্রবলভাবে সোশ্যাল মিডিয়ায় আছেন দীপশিতা ধর। স্থান পরিবর্তন করে অন্য জেলা থেকে এসে একেবারে উত্তর চব্বিশ পরগনায় দাঁড়িয়েছেন উত্তর দমদমে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে শুধু মন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ট্রাস্টেড। সেখানে রয়েছেন সৌরভ শিকদার, তপন শিকদারের ভাইপো। চন্দ্রিমা গতবার 44% ভোট পেয়ে জিতেছিলেন। এই কেন্দ্রে এই কারণে ইন্টারেস্টিং, 2016 সালে তন্ময় ভট্টাচার্য এই চন্দ্রিমাকে হারিয়ে এই কেন্দ্রটি পুনরুদ্ধার করেছিলেন এবং আমি নিজে এই কেন্দ্র ঘুরেছি, ঘুরে আমার মনে হয়েছে দীপশিতা লড়াইতে আছেন। এবং আমি যে কথাবার্তা বলেছি, দীপশিতা লড়াইতে আছেন ঠিকই, কিন্তু দীপশিতা লড়াইতে কিন্তু যেরকম উত্তর পাড়া বা পান্ডুয়ার ক্ষেত্রে আমি বলতে পারলাম 1 এবং 2 লড়াইয়ের মধ্যে রয়েছে সিপিএম, সেখানে কিন্তু এই উত্তর দমদমে সিপিএম প্রার্থী দীপশিতা ধর কিন্তু তৃতীয় স্থানেই রান করছেন। দীপশিতার হয়তো নিশ্চয়ই জামানত বাজবে, তিনি ভোট পার্সেন্টেজও ভালো পাবেন, কিন্তু সেখানে লড়াইটা কিন্তু সৌরভ শিকদারের সাথে চন্দ্রিমা ভট্টাচার্যের হচ্ছে। আরেকটি কেন্দ্রের ইন্টারেস্টিং লড়াই আছে, সেটা হচ্ছে দমদমের ব্রাত্য বসু। এর আগে পলাশ দাস গতবার দাঁড়িয়ে 16% ভোট পেয়েছিলেন। সেখানে ময়ূক বিশ্বাস একেবারে সিপিএমের তরুণ প্রার্থী, তিনি ক্যান্ডিডেট হয়েছেন, এলাকায় ঘুরছেন। আর বিজেপির আছেন অরিজিৎ বক্সি। এই কেন্দ্রেও ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে, ময়ূকের জেতার কিন্তু সম্ভাবনা আমি অন্তত দেখছি না। ময়ূক জামানত বাঁচাবে নিশ্চয়ই, ভোট পার্সেন্টেজও পাবে, ভালো প্রচারও করছে, কিন্তু ময়ূক জেতার অবস্থায় নেই। ঠিক এই রকম আরেকজন প্রার্থী আমাদের উত্তর চব্বিশ পরগনায় সিপিএম এর আছেন, তিনি হচ্ছেন বরানগর কেন্দ্রের সায়নদীপ মিত্র। এই কেন্দ্রে গতবার তন্ময় ভট্টাচার্য, আপনারা জানেন 2024 সালের উপনির্বাচনে সিপিএম এর প্রার্থী তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন, যিনি উত্তর দমদমে হেরে গিয়ে এখানে দাঁড়ান। তন্ময় বরানগরেরই মানুষ এবং তিনি 16% ভোট পেয়েছিলেন। সায়নদীপ নিজে থাকেন বেলঘড়িয়ায়, পরিচিত মুখ, খুব সুভদ্র, দারুণ প্রচার করছেন এবং লক্ষ্য হচ্ছে 16%টা বাড়িয়ে 20-25% নিয়ে যাওয়া। ফাইট কিন্তু সজল ঘোষ বনাম সায়ন্তিকার মধ্যেই হচ্ছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, আপনারা জানেন তিনি সিনেমা আর্টিস্ট ছিলেন, লড়াইটা তার মধ্যেই রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে সায়নদীপ কতটা ভোট পাবেন, সিপিএম এর পুরনো লোকেরা কি আবার তাদের ভোটে ফিরে আসবে, এবং সায়নদীপের এই ভোট পাওয়ার ওপরে কিন্তু পুরো নির্ভর করছে বরানগরের কোন প্রার্থী জিতবে। যদি সায়নদীপ বেশি মাত্রায় ভোট পারেন তাহলে সায়ন্তিকার জেতার সম্ভাবনা তুলনায় বাড়বে। যদি কম ভোট পান গতবারের থেকে পার্সেন্টেজে, তাহলে সজল ঘোষের জেতার প্রবণতা বাড়বে। সায়নদীপ জিতবে এটা বলা চলে না, যদিও খুব ভালো প্রচার করেছে, একটা চূড়া স্রোতও রয়েছে, কিন্তু সায়নদীপ ভালো লড়াইতে রয়েছে, আমি এটুখানেই বলতে পারি। এরপরে আরেকজন সিপিএম এর তরুণ প্রার্থী যাকে নিয়ে প্রবল আলোচনা হচ্ছে, পানিহাটির কলদান দাশগুপ্ত, আপনারা জানেন। সেখানে অভয়া বলুন বা যাই বলুন, তার মা আরজি করে যিনি ডাক্তার ছিলেন দেবনাথ, তিনি মারা গেছিলেন, তার মা রত্না দেবনাথ। যদিও আরজিকর কাণ্ড আমি মনে করি দোষী সাব্যস্ত হয়েছেন, যাবজ্জীবন খাটছেন, এটা নিয়ে রত্না দেবনাথ যা বলছেন আমার সাথে তার একেবারেই একমত নয়। কিন্তু এইখানে নান্টু ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে নির্মল ঘোষ দাঁড়াচ্ছিলেন পানিহাটির, তিনি তীর্থঙ্কর তার পুত্রকে প্রার্থী করেছেন এবং রত্না দেবনাথের হয়ে প্রচারে এসেছিলেন খোদ নরেন্দ্র মোদী পর্যন্ত, এবং তিনি কিন্তু একটা সেন্টিমেন্ট পাচ্ছেন। প্রথম দিকে আমি বলেছিলাম যে রত্না দেবনাথ এখানে জিততে পারবেন না, কিন্তু এখন যা পজিশন তাতে রত্না দেবনাথ জয়ের সম্ভাবনা যথেষ্ট। এইখানে কলতান দাশগুপ্ত গতবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী 12%-র কাছাকাছি ভোট পেয়েছিলেন, এবং আমার মনে হয় কলতান যেভাবে প্রচার করেছে, কলতান যেভাবে অ্যাট্রাক্ট করেছে, সোশ্যাল মিডিয়ায় আছে, বক্তৃতা করছে, অত্যন্ত সুভদ্র, এবং সবচেয়ে বড় কথা যে অভয়াকাণ্ডের পরে কলতান যেভাবে প্রতিবাদ করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিল, জেলে গেছিল, মানুষের স্বাভাবিকভাবে একটা সমর্থন তার দিকেও আছে। কলতান কিন্তু জেতার জায়গা না থাকলেও খুব ভালো ভোট পাবেন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। কলকাতা সংলগ্ন আরেকটি কেন্দ্র হচ্ছে যাদবপুর, যেখানে বিকাশ ভট্টাচার্য গতবার এখানে 2016 সালে এই কেন্দ্র থেকে, আপনাদের মনে আছে,
যে সুজন চক্রবর্তী জিতে বিধায়ক হয়েছিলেন, সিপিএমের পরিষদীয় দলের নেতাও হয়েছিলেন। বিকাশ ভট্টাচার্য যেখানে দাঁড়িয়েছেন, গতবার সুজনবাবু হেরে গেলেও 27% ভোট পেয়েছিলেন। এইবার দেবব্রত মজুমদার যথারীতি তৃণমূলের রয়েছে, শর্বরী মুখার্জি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। বিকাশ ভট্টাচার্য প্রচার অসম্ভব ভালো করছেন। সিপিএম এর একটা অংশের দাবি বিকাশ ভট্টাচার্য সিটটা জিততে পারেন, কিন্তু আমার মতে বিকাশ ভট্টাচার্য বনাম দেবব্রত মজুমদার লড়াই জমে উঠেছে এবং ট্রায়াঙ্গুলার কন্টেস্ট শর্বরী মুখার্জিও রয়েছেন। এবং যাদবপুরের একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, যেহেতু এটা উদ্বাস্তু অধ্যুষিত এলাকা। এই উদ্বাস্তুরা একসময়, এখন তো সবার পাকা বাড়ি, চাকরি বাকরি করে, সকলেই পুরো সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু একসময় এই অঞ্চলের মানুষরা এক চোখ বুঝে ভোট দিত লেফটকে। বুদ্ধদেব ভট্টাচার্য বছরের পর বছর জিতেছেন, এমনকি 2016 সালে 11তে বুদ্ধবাবু হেরে গেলেও 2016তে সুজন চক্রবর্তী জিতেছিলেন। বিকাশ ভট্টাচার্য ভালো ভোট পাবেন, কিন্তু বিকাশদা জিতবেন কিনা এটা নিয়ে আমার নিজের একটা সন্দেহ রয়েছে, কিন্তু নিঃসন্দেহে বিকাশ ভট্টাচার্য ভালো ভোট পাবেন, এটা বলাই চলে। এরপর আমি আশপাশের আর এইখানে সিপিএম এর প্রার্থী দেখতে পাচ্ছি না। কলকাতা কেন্দ্রের মধ্যে, কলকাতা যে কলকাতা কেন্দ্র বলতে কলকাতা শহরের মধ্যে আমাদের মানিকতলায় মৌসুমী ঘোষ সিপিআই প্রার্থী। মৌসুমী চঞ্চল ঘোষ প্রয়াত একসময় সিপিআই এর হয়ে জিততেন, কাউন্সিলর ছিলেন কলকাতা কর্পোরেশনের। মৌসুমী দীর্ঘদিনের সিপিআই এর কাউন্সিলর ছিল। এইবারে মানিকতলা আসনটিতে যেরকম শ্রেয়া পাণ্ডে লড়ছে, তাপস রায় রয়েছে, সেই রকমই মৌসুমী ঘোষও লড়ছে। মৌসুমীকে আমি বহু বছর ধরে কলেজ জীবন থেকে চিনি, অত্যন্ত সুভদ্র, এলাকায় পরিচিত, সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং মৌসুমী কিন্তু প্রচারে যথেষ্ট ছাড়াও পাচ্ছে না বললে বাজে কথা বলা হবে। সিপিআই এর লোকজন শুধু নয়, সিপিএম এর লোকজনও তার সাথে থাকছে। একসময় রূপা বাগচি এই কেন্দ্র থেকে প্রার্থী হতেন সিপিএম এর, কিন্তু এবার সিপিআই কে দিয়েছেন, কারণ মৌসুমী পরিচিত মুখ। মৌসুমী ভালো ভোট পাবেন আশা করা যাচ্ছে। মৌসুমী যদি ভোট ভালো পান, তাহলে এই কেন্দ্রের শ্রেয়া পাণ্ডের যে বিরোধী ভোট যেটা তাপস রায়তে চলে যেত, সেটা যদি কিছুটা শতাংশ মৌসুমীর দিকে যায়, তাহলে কিন্তু শ্রেয়া পাণ্ডের জয়ের সম্ভাবনাটা বাড়বে, এ পর্যন্ত বলা চলে। কিন্তু কি হবে আমি এখনই এটা বলতে পারছি না। মৌসুমী ভালো ভোট পাবে এটুখানি প্রাথমিকভাবে মনে হচ্ছে। এরপর আমরা আসি একেবারে মুর্শিদাবাদ জেলার, যেখানে ভোট হয়ে গেছে। সিপিএম যেখানে যে আসনটিকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছে, সেটা হচ্ছে ডোমকল, মুস্তাফিজুর রহমান। এই কারণে আমি বলছি ডোমকল আসনটি রাজ্যে যদি সিপিএম একটি সিটও জেতে, সবাই মিলে আলোচনা করছে ডোমকল নিয়ে। তার কারণ হচ্ছে গতবার এই কেন্দ্রে ডোমকলে এই মুস্তাফিজুর রহমান 35% ভোট পেয়েছিলেন। সিপিএম একটা আসনও জেতেনি। এবার হুমায়ুন কবির তৃণমূলের প্রার্থী হয়েছেন, বাইরে থেকে অন্য জেলা থেকে এনে প্রাক্তন আইপিএস তাকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু ডোমকলে যে পরিমাণে মুস্তাফিজুর রহমান সমর্থন পাচ্ছেন বা পেয়েছেন, ডোমকল আসনটি কিন্তু সিপিআইএম জেতার সম্ভাবনা রয়েছে। সিপিএম এর আরেকটি সম্ভাব্য আসন, এবার তারা খুবই ভালো লড়াইতে রয়েছেন, সেটা হচ্ছে জলঙ্গি আসনে ইউনুস সরকার সিপিএম এর। এইটা মনে রাখতে হবে, 2016 সালে কংগ্রেসের সিপিএম এর জোট হয়েছিল, 20% ভোট পেয়েছিল এই আসনে সিপিএম। এবার ইউনুস সরকারের জলঙ্গিতে যে পরিমাণ র্যালি করেছে, সাধারণ মানুষ তাদের পেছনে দাঁড়িয়েছে। যদিও শেষের দিকে ভোট কিছুটা তৃণমূলের দিকে ঝুঁকে গেছিল লাস্ট দুদিন ধরে, তৃণমূলের বাবর আলী ওখানে ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু জলঙ্গিতে ইউনুস সরকার ভালো পরিমাণে লড়াইতে রয়েছে, ফার্স্ট সেকেন্ডের লড়াইতে রয়েছে, এটুখানি বলা চলে। রানীনগরে জামাল হোসেন, তিনিও সিপিএম এর ক্যান্ডিডেট, তিনিও খুব ভালো লড়াইতে রয়েছেন। 2021 সালে ফিরোজা বেগম প্রাক্তন বিধায়ক ছিলেন এখানকার, 2016 সালের বিধায়ক, তিনি 2021 সালে হেরে যান। এবার কংগ্রেসের সাথে আপনারা জানেন সিপিএম এর জোট হয়নি। জামাল হোসেন রানীনগরে প্রার্থী হয়েছেন এবং এই একটি কেন্দ্র যেটা লোকসভা ইলেকশনে মোহাম্মদ সেলিম এগিয়েছিলেন এই রানীনগর কেন্দ্র থেকে। ফলে সিপিএম এর ধারণা রানীনগর কেন্দ্রটাও কিন্তু তারা এবার বার করে নিতে পারেন। আরেকটি কেন্দ্র সিপিএম ভালো লড়াইয়ের মধ্যে রয়েছেন, আমি জানি না কি হবে, সেখানে কংগ্রেস ভালো লড়ছে, তৃণমূলও ভালো লড়ছে এবং সিপিএমও ভালো লড়ছে। সেটা আবু হেনার পুরনো কেন্দ্র, মানে কংগ্রেসের পুরনো প্রয়াত আবু হেনার কেন্দ্র। সেখানে বাবুল জামান লালগোলা কেন্দ্র, 24% গতবার কংগ্রেস সিপিএম এর ভোট ছিল। এই কেন্দ্রেও কিন্তু বাবুল জামান খুব
ভালো রকম লড়ছেন। সাগরদিঘিতে এসডিপিআই প্রার্থী মসিউর রহমান, যদিও তিনি বাম সমর্থিত প্রার্থী, বাইরনের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, বাইরন বিশ্বাস হারছে, তো হারছে তাহলে জিতবে কে? মনোজ চক্রবর্তী কংগ্রেসে জিততে পারেন, অথবা যদি এসডিপিআই, যিনি এবার সিপিএমের সহযোগী মসিউর রহমান, তিনি যদি বার করেন, সেটা দেখার মতো। এই এসডিপিআই প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, ওই দলের যিনি নেতা, তার পুত্র উমর খালিদ আপনারা জানেন গত 5 বছরের ওপর ধরে জেলে রয়েছেন। সুতরাং সাগরদিঘিতে এসডিপিআই ভালো লড়াইতে রয়েছে বাম সহযোগী হিসেবে। সিপিএম একটি আসনে এরপর চলে যায় উত্তর দিনাজপুর, করণদিঘিতে হাজী শাহাবুদ্দিন আপনারা জানেন খুব ভালো লড়াইতে রয়েছেন। করণদিঘিতে একটি বা গতবার লোকসভা বিধানসভায় করণদিঘি না করলেও এবার হাজী শাহাবুদ্দিন যে পরিমাণে লড়াই দিচ্ছেন, এই আসনটি সিপিএমের আশা তারা পাবেন, না পেলেও আমার ধারণা 1 নম্বর বা 2 নম্বর লড়াইতে কিন্তু রয়েছেন। এছাড়া যদি আমরা অন্যান্য আইএসএফের যে আসনগুলো দেখি, আইএসএফ লড়াইতে রয়েছে, তার মধ্যে একটি তো অবশ্যই রয়েছে ভাঙড়, যেখানে নওশাদ সিদ্দিকী এমএলএ বিধায়ক, গতবার একজন জিতেছিল। ভাঙড় হয় নওশাদ জিতবে বলে আমার ধারণা, নাও জিততে পারে শওকত, কিন্তু লড়াইতে ভাঙড় শওকত বনাম নওশাদের লড়াই আছে। এছাড়া আমডাঙ্গাতে আইএসএফের বিশ্বজিৎ মাইতি, তিনি খুব ভালো লড়াইতে রয়েছেন। জামাল উদ্দিন রয়েছেন। এবার এবার দেগঙ্গা আসন, দেগঙ্গা আসন গতবার জামাল উদ্দিন প্রার্থী ছিলেন, 24% ভোট পেয়েছিলেন। দেগঙ্গার একটি আসন, যেখানে কিন্তু মফিদুল তিনি প্রার্থী হয়েছেন, 31% ভোট গতবার দেগঙ্গাতে আইএসএফ পেয়েছিল। এবার এই আসনটিতেও খুব ভালো লড়াইতে রয়েছেন আইএসএফ বাম সহযোগী হিসেবে। আর ক্যানিং পূর্ব কেন্দ্রে আরাবুল, যেটা শওকতের কেন্দ্র ছিল, সেখানে ক্যানিং পূর্বতেও গতবার 31% ভোট ছিল আইএসএফের। এবারও কিন্তু ক্যানিং পূর্বের যে ভোট আইএসএফ, তারা খুব ভালো লড়াইতে রয়েছে। এইটা গেল বামেদের সামগ্রিক অবস্থা এবং সিপিএমের সামগ্রিক অবস্থা। আমার ধারণা শেষ পর্যন্ত সিপিএম হয়তো শূন্যের গেরো কাটিয়ে উঠবে, 2টি বা 3টি আসনের তাদের জয়ের সম্ভাবনা আছে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।